তিহান অফিসে চলে যাবার কিছুক্ষণ পরে তন্ময় হন্তদন্ত পায়ে আমার রুমে ছুটে আসে। আমি ওর প্রতীক্ষায় ছিলাম। ও আসার পর সরাসরি ওকে জিজ্ঞেস করলাম, প্রমাণ এনেছিস? তন্ময় আমার কথার জবাব না দিয়ে বরং একটা তাচ্ছিলের হাসি দিল। তারপর বলল, ভাইয়ের সাথে তো চুটিয়ে সংসার করছিস, আমার কথা তোর একটুও মনে হয় না, তাই না রে মৃদু? দেখ তন্ময়, হেয়ালি করিস না, প্রমাণ দেখা তাড়াতাড়ি, আমার এখন এসব একদম সহ্য হচ্ছে না, দিচ্ছি। কথাটা বলেই তন্ময়ের মোবাইল থেকে আমাকে কয়েকটা ছবি দেখালো। আমি ছবিগুলোর কোনো অর্থ খুঁজে পেলাম না। তন্ময়কে জিজ্ঞেস করলাম, এই ছবিগুলো দিয়ে কি প্রমাণ করছিস? এখানে দুটো ছেলে মেয়ে বসে আছে। তন্ময় এবার শব্দ করে হাসলো, বলল, তুই সত্যি আর কিছুই দেখতে পাচ্ছিস না ছবিতে? না। আর এরাই বা কারা? এখানে একজন তোর পেয়ারের স্বামী আর অন্যজনের এক্স গার্লফ্রেন্ড। কি? অবাক হচ্ছিস? শোন, আমি তোকে সবটা পরিষ্কার করে বুঝিয়ে দিচ্ছি। ক্যাফেতে ভাইয়া ওর প্রেমিকাকে নিয়ে বসেছিল, সেটা কোনো সমস্যা না। সমস্যা হচ্ছে ভাইয়া এই মেয়ের সাথে। এই মেয়ের সাথে কি তন্ময়? আমি ক্ষুব্ধ কণ্ঠে বললাম। আহা মৃদু, এখনই এত উত্তেজিত হচ্ছিস কেন? বলছি তো আমি, নিজের ভাইয়ের নামে তারই বউয়ের কাছে এসব বলতে রুচিতে পাচ্ছে। তন্ময়ের প্রতিটা কথায় আমার গা গুলিয়ে আসছে, রাগে শরীর রিরি করছে। আমি ওকে ধমক দিয়ে বললাম, এখানে ছেলে মেয়ে কারো ছবি স্পষ্ট না, এই ছবিতে কিচ্ছু প্রমাণ হয় না। তন্ময়, তুই আমাকে বোকা বানাতে চাইছিস। আমি বেশ বুঝতে পারছি, আসল কথা তুই আমার জীবনে সুখ সহ্য করতে পারছিস না। একবার আমাকে তুই নিজেই সুখের সন্ধান দিয়ে আবার নিজে উধাও হয়ে গেলি। এখন আমার বিয়ে হয়েছে, তাই আমি যাতে সংসার না করতে পারি তার জন্য এসব আজে বাজে কথা বলছিস, তাই না? তন্ময় আমাকে শান্ত করার জন্য এগিয়ে আসলো। আমার দুই বাহুতে ঝাঁকুনি দিয়ে বলল, মৃদু, এমন উদ্ভট কথা বলিস না। তোর সুখ আমি চাইবো না তো আর কে চাইবে? হ্যাঁ, আমি তোকে কতটা ভালোবাসি তা আজও তুই বুঝতে পারলি না। এই একটা আফসোস আমাকে সারা জীবন কুড়ে কুড়ে খাবে। মৃদু, তোর মনে আছে কলেজের ফার্স্ট সেমিস্টার পর আমি 3 দিনের জন্য গায়েব হয়ে গিয়েছিলাম? মনে আছে তোর? আমি অস্পষ্ট কণ্ঠে বললাম, তখন কিন্তু আমি তোকে মিথ্যে বলেছিলাম যে আমি হঠাৎ করে একটা ফ্রেন্ডের গ্রামের বাড়ি চলে গিয়েছিলাম, তাই তোকে জানাতে পারিনি। আসলে ব্যাপারটা কিন্তু তা ছিল না। 3 দিনের জন্য ভাইয়া গায়েব হয়ে গিয়েছিল। পুরো শহর খুঁজে ওকে আমরা কোথাও পাচ্ছিলাম না। তখন পুলিশের সহায়তায় ওকে হোটেলে একটা মেয়ের সাথে অন্তরঙ্গ অবস্থায় খুঁজে পাই আমরা। তন্ময়ের কথাটা শুনে আমি পুরো স্তব্ধ হয়ে গেলাম। কিছুক্ষণ চুপ থেকে ঘৃণা মিশ্রিত কণ্ঠে জবাব দিলাম, ছি, উনি এমন নিজ মন মানসিকতার মানুষ, আর আমি কিনা ওনার সাথেই এই 2 দিন একই বিছানায় ছিলাম। ছি। তন্ময় ক্ষণকাল নীরব রইল। আমি আবারও জিজ্ঞেস করলাম, তন্ময়, সব সত্যি বলছিস তো? আচ্ছা, ছবিতে ওনার মুখ বোঝা যাচ্ছে না, আমাকে একটা ক্লিয়ার ছবি দেখাতে পারবি? তন্ময় কিছু একটা ভেবে বলল, পারবো। তারপর সত্যি সত্যি তিহানের সাথে একটা মেয়ের ছবি দেখালো, যেখানে তিহান মেয়েটার হাতের মুঠে নিয়ে রেখেছে। ছবিটা দেখা মাত্রই আমি চোখ বন্ধ করে ফেললাম। এগুলো আমি সত্যি আর নিতে পারছি না। ও আবার বলল, তারপর ভাইয়াকে নিয়ে আমরা বাসায় ফিরি। পুলিশ গ্রেফতার করতে চেয়েছিল, কিন্তু মা ওদেরকে টাকা দিয়ে বিষয়টা ধামাচাপা দেন। এরপর থেকে ভাইয়া কেমন অদ্ভুত আচরণ শুরু করে আমাদের সাথে। হুটহাট রেগে যায়, খাওয়া দাওয়া করে না ঠিক মতো, মাকে আর আমাকে সারাক্ষণ বকাঝকা করে। মা এসব সহ্য করতে পারে না, স্ট্রোক করেন। ভাইয়া তবুও ঠিক হয়নি। এরপর আরো ভয়ঙ্কর হয়ে উঠেও নেশা শুরু করে। আমরা কেউকে থামাতে গেলে মার দেওয়ার জন্য এগিয়ে আসে। মা তখন কিছুটা সুস্থ। ভাইয়ার এমন অবস্থায় আমার পড়ালেখাতে ব্যাঘাত ঘটতে থাকে। কিন্তু এর মধ্যে তুই দেশের বাইরে কেন গেলি? আর আমাকেই বা কেন সবটা বলিসনি? না বলেই হুট করে চলে গেলি। আর তুই ওই দিন ওই কথা বা কেন বললি? আমার দিকে তিহানের নজর ছিল, আর সেজন্যই তোকে দেশের বাইরে পাঠিয়ে দিয়েছে সে। আমার প্রশ্ন শুনে অন্যদিকে ফিরে বলল, আসলে ওই দিন তোকে ভাইয়ার বরুপ দেখে আমার মাথা ঠিক ছিল না, তাই বলেছিলাম ওর নজর ছিল তোর দিকে। তবে আমার দেশের বাইরে চলে যাওয়ার পেছনে সত্যি ভাইয়ার হাত রয়েছে। ওর নেশার পরিমাণ বাড়িয়ে দিল। আমি ওকে বোঝাতে গেলে আমার গলা টিপে ধরে। একটুর জন্য সেদিন বেঁচে গিয়েছিলাম। তখন মা আমাকে ওর থেকে দূরে রাখার জন্য দেশের বাইরে পাঠিয়ে দেয়। সেখানে আমার বড় খালা থাকেন, তার কাছে 4 বছর ছিলাম। গত বছরের শেষ দিকে ভাইয়া আবারও স্বাভাবিক জীবনে ফিরে আসে, আর তারপরে আমাকে দেশে আসতে বলা হয়। নিজের দেশ, প্রিয়জনদের ছেড়ে একদম নিঃস্ব হয়ে গিয়েছিলাম আমি, তাই ফিরে আসতে বলায় তাড়াতাড়ি ফিরে আসি। তন্ময়ের কণ্ঠটা কেমন জানি ভেজা লাগছে, বোধহয় কাঁদছে। আমি ধীর পায়েও সামনে গিয়ে দাঁড়ালাম। আমাকে দেখে চোখটা মোছার চেষ্টা করতে লাগলো। তুই কাঁদছিস কেন? তোর তো কোনো দোষ ছিল না। কিন্তু তোকে তো আমি চিরকালের মতো হারিয়ে ফেললাম মৃদু। তুই এখন সম্পর্কে আমার ভাবি। ভাইয়া আমার জীবনটা তছনছ করে দিল। আমি এই 4 বছর তোর স্মৃতি নিয়ে কাটিয়ে দিয়েছিলাম। আমাকে কেন বলে যাসনি তন্ময়? তাহলে হয়তো আজকের এই দিনটা তোকে দেখতে হতো না। কেন বলে যাসনি? কথাটা বলেই আমি কান্নায় ভেঙে পড়লাম। তন্ময় আমাকে সান্ত্বনা দিয়ে বলল, তখন তোকে এসব বললে তুই আরো ভেঙে পড়তি। আমাকে ছাড়া তো তুই এক মুহূর্ত থাকতে পারতি না। আর তখন আমি নিজেও জানতাম না আমি আবারও দেশে ফিরে আসবো। ভাইয়া আবারও স্বাভাবিক জীবনে ফিরবে। সব অগোছালো ছিল তখন।
এখন, বড্ড অগোছালো। আর দেখ, নিয়তি সেই ভাইয়াকে এখন সব দিল আর আমাকে করে দিল নিঃস্ব। আমি আর পারছি না রে মৃদু, মাঝে মাঝে সব ছেড়ে ছুড়ে আবারও হারিয়ে যেতে মন চায়। মৃদু, তুই ভাইয়াকে এসব কিছুই বলবি না, কথা দে। আমি চাই না, সত্যি চাই না ভাইয়া এসব তোর মুখে শুনতে পাক। তাহলে ভাইয়া হয়তো আবার আগের মতো হয়ে যাবে। তুই ভাইয়াকে কষ্ট দিস না, এতে আমার পরিবার আবারও ভেঙে পড়বে। তন্ময়ের হাত থেকে আমি আমার হাতটা ছাড়িয়ে নিয়ে বললাম, না তন্ময়, আমি তোর মতো এত ভালো মানুষ না। তোর জীবনের সাথে সাথে তোর ভাইয়া আমার জীবনটা নষ্ট করে দিয়েছে, আমার থেকে আমার ভালোবাসা কেড়ে নিয়েছে। এর জবাবদিহিতা ওনাকে করতেই হবে। আমার কথা শেষ হওয়া মাত্রই কাজের ছেলে ফাহিম রুমে আসলো। আমাকে আর তন্ময়কে এক রুমে দেখে বলল, ভাবি আপনাকে খালাম্মা ডাকছে। আমি অন্যদিকে ফিরে তাড়াতাড়ি চোখের কোণের পানিটা মুছে নিলাম। তারপর বুকে হাত রেখে শ্বাস ছেড়ে মনে মনে বললাম, যাক বাবা, ফাহিম আমার আর তন্ময়ের কথা একটুও শুনতে পাইনি, এটাই অনেক। তন্ময় ও ফাহিম রুম থেকে বেরিয়ে যাবার পর আমি খাটের উপরে পড়ে কোল বালিশটা বুকে নিয়ে ডুকরে কেঁদে উঠলাম। তিহান আমার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করেছে, এটা মেনে নিতে ভীষণ কষ্ট হচ্ছে। কিছুক্ষণ পর তিহানের আগমন ঘটলো রুমে। ও আমার কান্নারত অবস্থা দেখে অবাক হলো। ওয়ার্ড্রবের উপরে অফিসের ব্যাগটা রেখে আমার কাছে এসে জিজ্ঞাসা করলো, কি হয়েছে মৃদুলা, এইভাবে কাঁদছো কেন? ওনাকে দেখে আমার রাগটা যেন শতগুণে বেড়ে গেল। আমি এক ঝটকায় ওনার হাতটা আমার কাঁধের উপর থেকে সরিয়ে দিয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিলাম। তিহান আবারও আকুতি করে বলল, আমার তরফ থেকে কি কোনো ভুল হয়েছে? ভুল হলে সেটা আমায় জানাও, আমি শুধরে নেব। আমি এবার উত্তেজিত হয়ে বললাম, ভুল হলে তো হতোই, কিন্তু আপনি তো ভুল করেননি, আপনি অন্যায় করেছেন। আমার ভালোবাসা আমার কাছ থেকে কেড়ে নিয়েছেন, মেয়েদের সম্মান নিয়ে খেলেছেন, আবার জিজ্ঞেস করছেন আপনি কোনো ভুল করেছেন কিনা। মৃদুলা, কি বলছো তুমি এসব? আমি তোমার ভালোবাসা কেড়ে নিয়েছি কিভাবে? আমি তো নিজের চোখেই দেখেছি আপনি ক্যাফেতে একটা মেয়ের হাত ধরে বসেছিলেন, সেটাও কি মিথ্যে? তিহান এবার বেশ চমকালো, উৎকণ্ঠা নিয়ে বলল, ওয়েট, তুমি আমায় ক্যাফেতে দেখেছো মানে? কবে, কোথায় দেখেছো? আমার তো মনে পড়ছে না। বিয়ের আগে তোমার আমার দেখা হয়েছিল কখনো? তাহলে নিজের চোখে দেখেছি মানে এই নয় যে আমি সরাসরি দেখার কথা বলছি। আমি ছবিতে একটা মেয়ের সাথে আপনাকে দেখেছি। ও আচ্ছা, ছবি। তার মানে আজ তন্ময় এসেছিল এখানে এসব বলতে, তাই তো? মৃদুলা, তুমি বড্ড ইনোসেন্ট, যে তোমায় যেভাবে যা ইচ্ছে বোঝায় আর তুমিও তাই বিশ্বাস করো। এর জন্য তুমি বারবার ঠকে যাও। মৃদুলা, একটা মানুষ তোমার কাছে এসে একটা ছবি দেখিয়ে বলল তোমার হাজবেন্ড ভালো না, আর তুমি সেটাই বিশ্বাস করে নিলে। আমি এবার খানিকটা ঘাবড়ে গেলাম। আসলেই তো, একটা ছবিতে কি সব প্রমাণ হয়ে যায়? নিজেকে নিজে প্রশ্ন করলাম। আমাকে চুপ করে থাকতে দেখে তিহান চেঁচিয়ে বলল, কি হলো, বলছো না কেন? তন্ময় আর কি বলেছে আমার বিরুদ্ধে? তুমি সব বলবে নাকি আমিই বলবো? আপনার এখানে কিছু বলার বাকি আছে? কোনো কিছু না ঘটলে তো তার রটে না। আর আমি তন্ময়কে বিশ্বাস করি, ও কখনোই আমাকে ঠকাতে পারে না। আপনি তো ভালো মানুষের মুখোশ পরে থাকেন, আর মুখোশের আড়ালেই সব জঘন্য কাজকর্ম করে থাকেন। তিহান তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, হায়রে বিশ্বাস, এগুলো হচ্ছে অন্ধবিশ্বাস, বুঝলে? তন্ময় খুব ভালো, তাই না? ও হ্যাঁ, সে তো আবার প্রেমিক, ভালো তো হবেই। দুনিয়ার সবচেয়ে জঘন্য মানুষ তো আমি। আশ্চর্য, উনি কিভাবে বুঝলেন তন্ময় আমার প্রেমিক? তবে তন্ময় কি উনাকে সবটা জানিয়ে দিয়েছে? জিজ্ঞাসা দৃষ্টিতে ওনার দিকে তাকালাম। উনি আবারও বললেন, অবাক হলে তো, আমি এত সব কিভাবে জানতে পারলাম? তুমি তো মুদ্রার ওপিট শুনেছ তন্ময়ের কাছে, এপিট তো শোনাবো আমি। আর হ্যাঁ, আমার কথার মাঝে একটা কথাও বলবে না তুমি, মাইন্ড ইট। তিহান যে এতটা রাগী এর আগে বুঝতে পারিনি। ওর ধমকের দাপটে আমি বারংবার কেঁপে উঠছিলাম, চোখ দিয়ে তো অঝোর ধারায় জল ঝরছিল। আমি এখন ভাসমান অবস্থায় আছি। এপাশ থেকে তন্ময় তীরে উঠাতে চাইছে তো ওপাশ থেকে তিহান চাইছে। কোন পারে আমার ঠাঁই হবে সেটা আমি নিজেও জানি না। আমার জীবনের মোড় বা কোন দিকে ঘুরে যাবে সেটাও অনিশ্চিত। তিহান নির্দোষ প্রমাণিত হলে তন্ময় হয়ে যাবে অপরাধী। তিহান ওয়ার্ড্রোব ঘেঁষে দাঁড়ালো, চোখ বন্ধ করে লম্বা দীর্ঘশ্বাস ছেড়ে বলতে আরম্ভ করলো, তন্ময়ের সাথে তোমার রিলেশন ছিল, সেটা কাল আমায় মাহি জানিয়েছিল। সেদিন তোমার মাহির সঙ্গে ফোন আলাপগুলো আমি শুনেছিলাম, কিন্তু তোমায় বুঝতে দেইনি। তারপর তোমাদের বাড়ি যাওয়ার প্ল্যানটা আমিই করেছিলাম, যাতে মাহির সাথে সরাসরি আমি কথা বলতে পারি। প্রথমে অবশ্য মাহি এসবের কিছুই বলতে চাইছিল না, কিন্তু জোর করার পর সবটা বলেছে। তন্ময় নাকি তোমাকে প্রমাণ দেবে আমার বিরুদ্ধে, সেটাও বলেছে। এরপর থেকে আমি সাবধান হয়ে যাই। তন্ময়ের অতীতটা তোমাকে জানানোর জন্য আজ অফিসে যাওয়ার নাম করে আমি বাসা থেকে বেরিয়ে যাই। কিছু প্রমাণও এনেছি, দেখবে। আমি উৎসুক দৃষ্টিতে ওনার দিকে তাকালাম। উনি আমার কাছে এগিয়ে এসে ওই মেয়েটার ওনার ছবিগুলো দেখিয়ে বললেন, তন্ময় এই ছবিগুলো তোমাকে দেখিয়েছে তাই না? আমি মাথা ঝাঁকালাম। সাইডে ক্লিক করে দেখো তো এই ছবিটা দেখিয়েছিল কিনা। আমি সাইডে ক্লিক করা মাত্রই ঠিক ওই মেয়েটার সঙ্গে তন্ময়ের ঘনিষ্ঠ মুহূর্তের একটা ছবি দেখতে পেলাম।
সাথে সাথে চোখ বন্ধ করে ফেললাম। উনি মোবাইলটা আমার হাত থেকে নিয়ে আবারও আগের জায়গায় দাঁড়ালো। পিনপত নীরবতা বিরাজ করছে রুমে। লজ্জে আমার মাটিতে মিশে যেতে ইচ্ছে করছে। কি করে আমি ওনাকে অবিশ্বাস করে তন্ময় সব কথা অকপটে মেনে নিতে পারলাম? তিহান বলল, তারপর আমি ওনাকে থামিয়ে দিয়ে বললাম, বাকিটুকু আমি বুঝতে পেরেছি। তন্ময়ের সাথে মেয়েটার ফিজিক্যাল রিলেশন ছিল, তাই না? উনি মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক জবাব দিলেন। সেদিন তন্ময় 3 দিনের জন্য গায়েব ছিল, এজন্যই আরো সম্পূর্ণ দোষটা আপনার উপরে চাপিয়ে দিয়েছে, যাতে ওকে আমি আবারও মেনে নিতে পারি। ছি, এখন আমার উপরই ঘৃণা হচ্ছে। আচ্ছা, তন্ময় নেশাও করতো, তাই না? আর সেজন্য মা সেদিন বলেছিল ওকে দেশের বাইরে পাঠিয়েও ঠিক করতে পারেননি। তন্ময় এখনো নেশা করে আর মেয়েদের সাথে। তিহান আমার কথাগুলো শুনে মাথা নিচু করে ফেলল। নিচু গলায় বললেন, 4 বছর আগে হঠাৎ করে তন্ময় এসবের সাথে জড়িয়ে যায়। মেয়েদের নিয়ে ফুর্তি করা, নেশা করা, এগুলো নিত্যদিনের অভ্যাস হয়ে ওঠে ওর। 3 দিনের জন্য পুলিশের সহায়তায় ওকে খুঁজে পায় হোটেলে। পুলিশ ওকে গ্রেফতার করতে চাইলে আমি তিহানকে থামিয়ে দিয়ে বললাম, পরের কাহিনীটা আমি জানি, আর বলতে হবে না। তিহান আর কিছু না বলে রুম থেকে বের হয়ে গেল। পরের দিন সকাল 10টা নাগাদ ড্রয়িং রুমে চেঁচামেচি শব্দ পেয়ে ছুটে গেলাম আমরা। পুলিশ এসেছে, সাথে বোরকা আর গায়ে নেকাব পরা একটা মেয়ে। এই মেয়ে তন্ময়ের নামে কমপ্লেন করেছে। তন্ময় ওর সাথে জোরপূর্বক ঘনিষ্ঠ হতে চেয়েছিল। তন্ময়ের বিরুদ্ধে আরও অভিযোগ এসেছে, ও ড্রাগস পাচারে জড়িত। সবকিছুর ভিত্তিতে পুলিশ ওকে গ্রেফতার করেছে। অবস্থাটা দেখে আমার বিচলিত হওয়ার কথা, কিন্তু আজ আমি মোটেও বিচলিত না। খারাপ লাগছে এটা ভেবে জীবনের অনেকগুলো দিন আমি তন্ময়ের জন্য নষ্ট করেছি। তিহান আমার পাশে এসে আমার হাত শক্ত করে ধরতেই আমি নিজেকে সামলে নিলাম। আজ তিহান বা আমার শাশুড়ি কেউ পুলিশকে বাধা দিচ্ছে না, কারণ সবাই এটা বুঝে গেছে ও শাস্তি না পেলে হয়তো কখনোই ঠিক হবে না। তন্ময় শাস্তিযোগ্য অপরাধ করেছে, পুলিশ ওকে নিয়ে যাচ্ছে, আর আমি সেটা অপলক দৃষ্টিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। তবে সেই দেখার মধ্যে ভালোবাসা বা কষ্ট কিছুই নেই, আছে শুধু ঘৃণা, একরাশ ঘৃণা। হ্যালো বন্ধুরা, তন্ময়ের মতো কিছু ছেলে আমাদের এই সমাজে মেয়েদের জীবন নিয়ে ছিনিমিনি খেলে। তাই আমি প্রত্যেকটা মেয়েকে অনুরোধ করব, রিলেশন গড়ে তোলার আগে ছেলেটা সম্পর্কে ভালোভাবে খোঁজ খবর নিন, তারপর রিলেশন বিল্ড আপ করুন। আমাদের গল্পটি ভালো লাগলে আপনার ফেসবুকে শেয়ার করে দিন, এবং আরও মজার মজার গল্প পেতে আমাদের পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।